রাস্তা যদি না ছাড়েন, আপনাদের দাবি দেওয়া কোথায় গেল ওটা আমি পরে দেখবো। আপনাদের জন্য সময় হচ্ছে 7 মিনিট। 7 মিনিটের মধ্যে রাস্তা ছেড়ে সাইডে গিয়ে দাঁড়াবে, আলোচনা করে একটা ডিসিশন নিবে। বাংলাদেশের সেনাপ্রধান কি রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছেন? তিনি এমন কোনো কাজ করেছেন যেটা রাষ্ট্রদ্রোহিতার শামিল, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, দেশকে নিয়ে ছিনিমিনি খেলা, এমন কোনো ঘটনা কি ঘটেছে? যদি ঘটে থাকে তাহলে সেটা ভিন্ন কথা। আর যদি ঘটে না থাকে, অযথাই কেউ যদি সেনাবাহিনী প্রধানকে রাষ্ট্রদ্রোহিতার অপরাধী করার চেষ্টা করেন এবং তার বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ করা না হয় সেনাবাহিনী থেকে কিংবা সরকার থেকে, তাহলে সেটাকে আপনি কি বলবেন? সেটাকে কি সেনাবাহিনীর বিরুদ্ধে এক ধরনের মব জাস্টিস বলবেন? সেনাবাহিনীর বিরুদ্ধে ঔদ্ধত্য প্রকাশ করার সাহস কি সাধারণ জনগণের আছে? কাদের রয়েছে? সেটা একটা বড় প্রশ্ন। কারা সেনাবাহিনীকে বিতর্কিত করতে চাই, সেনাবাহিনী প্রধানকে নিয়ে যাচ্ছে তাই মন্তব্য করেও টিকে থাকতে পারে বাংলাদেশে কারা? কারা এত বেশি শক্তিশালী হয়ে উঠেছে বাংলাদেশে, যাদের লাগামহীন শক্তিশালী অবস্থান বাংলাদেশকে, বাংলাদেশের সরকারকে, সবকিছুকে বিতর্কিত করছে। শেখ হাসিনার কথা শুনে নাই। যদি হাসিনার বিজয় হয়ে যেত তাহলে ওয়াকার কই যেত? ওয়াকারের টিম কোথায় যেত আজকে? এটা তাকে মূল্যায়ন করতেছে, তাকে কাজ সে তো পোস্টিং করতে পারে না। বললাম দোষ তো প্রধান উপদেষ্টা। আর কারণ না, আর একটা মানে কি বলবো, আমি খারাপ লাগে, আমার সিনিয়র অযোগ্য লোককে বসাইছেন যেন হাফিজ উপদেষ্টা হিসাবে, যিনি কিছুই জানেন না, কিছুই করেন না। এটা দূরত্ব সৃষ্টি করতেছেন। পরিষ্কার কথা, একটা পাইলট বানাইতে আমাদের হাজার হাজার কোটি টাকা খরচ হয়, কিন্তু পাইলটের খেয়াল খুশি মতো শেখ হাসিনা বহু পাইলটকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন। ওনার বাপের সম্পত্তি, ওনার বাপের টাকায় এই সেনাবাহিনী চলে, সশস্ত্র বাহিনী চলে। আমাদের তো কাউকে যাইতে হবে, আমাদের ন্যায় বিচার চাই, সেই জায়গাটাও দিচ্ছেন না। কিন্তু আমার বেলা লিখে নিছেন জীবন দিতে বাধ্য থাকিব, যেখানে যাইতে বলা হবে সেইখানে আমি যাবো। এটা তো সংস্কার দরকার আছে। প্রত্যেকটা দেখেন, পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, যত বাহিনী আছে দেখেন সবগুলিকে উনি নষ্ট করছেন। উনি পক খাটে এই অফিসারদের কিন্তু শেষ করছেন। আজকে অফিসাররা বিপদে, দৌড়ের উপরে আছে অফিসাররা, প্রায় আমার নাম আছে কিনা, আমার নাম আছে কিনা, আতঙ্কের মধ্যে আছে পরিবাররা, ওর বউ বাচ্চারা। ভারতের দাদাবাবুদের চুলকানি বাংলাদেশকে নিয়ে আগেও ছিল, বর্তমান সময় কিন্তু সেই চুলকানিটা আরও বেড়ে গিয়েছে। দেখুন, বাংলাদেশকে নিয়ে ভারতের ভয়, বাংলাদেশকে নিয়ে ভারতের চিন্তাভাবনা, এটা বিগত দিন থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসে এটার পরিমাণ অনেক গুণে বেড়ে গিয়েছে। এই যে বাংলাদেশকে নিয়ে ভারতের ভয়, চিন্তা এবং চুলকানি সব কিছু বাড়ার পিছনে অনেকগুলো কারণ কাজ করছে। এই কারণগুলোর মধ্যে অন্য আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি স্বাগত। আমি মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর হতে চলেছে। আশা রাখবো আপনারা আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমি আর বেশি কথা না পারি আপনাদের সরাসরি বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা কম ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, সেই সাথে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন। চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে আমরা দ্রুত বেল আইকনে বাজিয়ে রাখবো। সেই সাথে এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে তারা বাইকের পর এক দেখে আসি। সেনাবাহিনী এবং সেনাবাহিনী প্রধানকে নিয়ে বিতর্ক সৃষ্টি করছে কারা? কাদের এত বেশি ধৃষ্টতা তৈরি হয়েছে যে সেনাবাহিনী প্রধানকে রাষ্ট্রদ্রোহী হিসেবে আখ্যা দেওয়ার মতো কথা বলছেন? এই ধৃষ্টতা কি সাধারণ কোনো মানুষের রয়েছে? সাধারণ কোনো মানুষ যদি সেনাবাহিনী প্রধানকে রাষ্ট্রদ্রোহী বলে, সেনাবাহিনী সম্পর্কে বাজে মন্তব্য করে, তাহলে তাকে কি অ্যারেস্ট না করে রাখা হবে? তাকে কি সহি সালামতে এই দেশে বাস করতে দেয়া হবে, নাকি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে? সেই প্রশ্নটা কিন্তু এসেই যায়। কিন্তু একজন সমন্বয়ককে যখন এরকম মন্তব্য করতে শোনা গেল, একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিওতে সেনাবাহিনী প্রধানকে রাষ্ট্রদ্রোহিতার শামিল বলেছেন। তিনি যে কাজ করেছেন সেটা নাকি রাষ্ট্রদ্রোহিতার শামিল, সেটা বলেও তার কিছু হচ্ছে না। সমন্বয়ক মাহিন এই মন্তব্য করার পরে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না সেই প্রশ্ন চতুর্দিকে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রশ্ন ঘুরে ফিরে বেড়াচ্ছে এবং তার ওই ভিডিওটা রীতিমতো ভাইরাল হয়েছে। তার ভিডিওটা ভাইরাল যখন হয়েছে তখনও এই ব্যাপারে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? মাহিন বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশ পিপলস রিপাবলিক, ক্যান্টনমেন্ট থেকে কোনো থিওরি আসবে না, ক্যান্টনমেন্টের কোনো থিওরি মানা হবে না। এই কথার পরে তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে সরকারের সমালোচনা যে কোনো মানুষ করতে পারবে, সেনাবাহিনী সরকারের সমালোচনা করতে পারবে না। সেনাবাহিনী প্রধান যে মন্তব্য করেছেন, যেসব কথা বলেছেন, সেটা রাষ্ট্রদ্রোহিতার শামিল।
কোন প্রসঙ্গে তিনি এই কথা বললেন? সেনাবাহিনী প্রধান কিছুদিন আগে গত 25 ফেব্রুয়ারি যে ভাষণটি দিয়েছিলেন সেনা সদস্যদের উদ্দেশ্যে, পিলখানা হত্যাকাণ্ডের বর্ষপূর্তি অনুষ্ঠান, বেশ কয়েক বছর হলো, 2009 সালে এই ঘটনাটা ঘটার পরে প্রতি বছর 25 ফেব্রুয়ারি এই দিনটিকে সেনাবাহিনী বিশেষভাবে পালন করে। সেনাবাহিনী প্রধান সেই অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিলেন এবং সেখানে মব জাস্টিস নিয়ে তিনি মন্তব্য করেছেন। মব জাস্টিস নিয়ে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে এনাফ ইজ এনাফ, এটা আর হতে পারে না। বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির মূল কারণ এই মব সন্ত্রাস। সেখানে যারা আক্রান্ত হয়েছিলেন তারা যদি সেনাবাহিনী সম্পর্কে এবং সেনাবাহিনী প্রধান সম্পর্কে বাজে মন্তব্য করেন, তাহলে সেই মন্তব্যটা কি সেনাবাহিনী ধর্তব্যের মধ্যে নেবে না? সেই মন্তব্যটা কি অপরাধের পর্যায়ে পড়বে না? সেনাবাহিনী প্রধান বাংলাদেশের ইনস্টিটিউশনাল যে পদ, সেই পদের মধ্যে অন্যতম বড় একটি পদ। দেশপ্রেমিক সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা নিয়োজিত সেই সেনাবাহিনী এবং সেনাবাহিনী প্রধান সম্পর্কে যে বাজে মন্তব্য, বিশেষ করে রাষ্ট্রদ্রোহিতার অপবাদ দেওয়া, তারপরেও এই সমন্বয়কের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবং এই তাকে সমন্বয়ক বলা যাবে কিনা সেই প্রশ্নও কিন্তু এসে যায়। কারণ আগেই বলছিলাম, সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি কদিন আগেই বলেছিলেন যে সমন্বয়ক বলে আর কোনো শব্দ নেই, সমন্বয়ক এই পদটির আর কোনো অস্তিত্ব নেই। যে যেখানেই থাকুক সমন্বয়ক এই শব্দটা, এই পদ ব্যবহার করে কেউ যদি কোনো অপকর্মের সঙ্গে জড়িত হয়, তার দায় জাতীয় নাগরিক পার্টি নেবে না, অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। তাহলে এই ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী কেন নিশ্চুপ? সেনাবাহিনীর মতো এত বড় একটা প্রতিষ্ঠান সম্পর্কে বাজে মন্তব্য করা এবং সেই মন্তব্যটা একটা ধৃষ্টতার পর্যায়ে চলে গেছে বলেই চারিদিকে আলোচনা চলছে, কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সেনাবাহিনী চুপ, সরকার নিশ্চুপ। এই নিশ্চুপ থাকা, সরকারের এই নিশ্চুপ থাকার কারণ কি? একজন সাধারণ মানুষ যদি এই মন্তব্যটা করত এবং তার ভিডিওটা যদি ভাইরাল হতো, তাকে গ্রেপ্তার করতে কি এতটুকু সময় নিত সরকার? এই প্রশ্ন চতুর্দিকে উঠছে। তার মানে কি সমন্বয়করা, ছাত্র সমন্বয়করা, বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছেন, তারা যা ইচ্ছা তাই করতে পারে, যা ইচ্ছা তাই বলতে পারে? এটা তো হতে পারে না, কারণ এটাই তো একটা বৈষম্য। যে বৈষম্যহীনতার লড়াই, বৈষম্যের বিরুদ্ধে যে লড়াই আমরা করলাম, যে লড়াইয়ের পরে আমরা একটা নতুন স্বপ্ন দেখতে শুরু করলাম, সেই লড়াইকারীরাই যদি এই ধরনের বৈষম্যের আচরণ করে, এই ধরনের বাজে মন্তব্য করে, বাজে কর্মের সঙ্গে নিজেকে জড়িত করে এবং তার যদি যথাযথ আইনি পদক্ষেপে শাস্তি না হয়, তাহলে কি মেসেজ যাবে সাধারণ মানুষের কাছে? সেটা একটা বড় প্রশ্ন। শেখ হাসিনার কথা শুনে নাই। যদি হাসিনার বিজয় হয়ে যেত, তাহলে ওয়াকার কই যেত? ওয়াকারের টিম কোথায় যেত আজকে? এটা তাকে মূল্যায়ন করতেছে না। তাকে কাজ, সে তো পোস্টিং করতে পারে না, বললাম দোষ তো প্রধান উপদেষ্টা, আর কারণ না। আর একটা মানে কি বলবো, আমি খারাপ লাগে, আমার সিনিয়র অযোগ্য লোককে বসাইছেন যেন হাফিজ উপদেষ্টা হিসাবে, যিনি কিছুই জানেন না, কিছুই করেন না, এটা দূরত্ব সৃষ্টি করতেছেন। পরিষ্কার কথা, একটা পাইলট বানাইতে আমাদের হাজার হাজার কোটি টাকা খরচ হয়, কিন্তু পাইলটের খেয়াল খুশি মতো শেখ হাসিনা বহু পাইলটকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন। ওনার বাপের সম্পত্তি, ওনার বাপের টাকায় এই সেনাবাহিনী চলে, সশস্ত্র বাহিনী চলে। আমাদের তো কাউকে যাইতে হবে, আমাদের ন্যায় বিচার চাই, সেই জায়গাটাও দিচ্ছেন না। কিন্তু আমার বেলা লিখে নিচ্ছেন জীবন দিতে বাধ্য থাকিব, যেখানে যাইতে বলা হবে সেইখানে আমি যাবো। এটা তো সংস্কার দরকার আছে। প্রত্যেকটা দেখেন, পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, যত বাহিনী আছে দেখেন, সবগুলিকে উনি নষ্ট করছেন। উনি পক খাটে এই অফিসারদের কিন্তু শেষ করছেন। আজকে অফিসাররা বিপদে, দৌড়ের উপরে আছে অফিসাররা, প্রায় রিং করে, আমার নাম আছে কিনা, আমার নাম আছে কিনা, আতঙ্কের মধ্যে আছে পরিবাররা, ওর বউ বাচ্চারা। আমি লজ্জা বলতে পারতেছি না, কেন? ওকে ইচ্ছে করে গেছে এরকম করতে, না ওকে আদেশ দেওয়া হয়েছিল? ও তো না বলতে পারে নাই, না বললে তো বের করে দিতেন ঘাট ধরে। সমস্যা তো আমাদের আইনের মধ্যে। এখন সেনাপ্রধানকে বলা হচ্ছে, সেনাপ্রধান বা যেসব জেনারেল আছেন ঢাকা শহরে, হয়তো কাউকে পরিবর্তন করা হয় নাই। কেন করা হয়নি? সেনাপ্রধানকে পরিবর্তন করতে পারে না? ক্ষমতা দেওয়া আছে তাকে। ফুড কর্নেল এবার পোস্টিং করে আমাদের ডিফেন্স মিনিস্টার অর্থাৎ উপদেষ্টা, উনি করেন না কেন? ওনার দায়িত্ব। সেনাপ্রধান পোস্টিং করতে পারে না? সেনাপ্রধান পরিষ্কার করছে, আপনি ওয়ারেন্ট নিয়ে আসেন, আমি ওকে ধরে জেলে দিয়ে দিব। সেনাপ্রধান দিক থেকে সেনাপ্রধান পরিষ্কার। এখন আপনি চাইলেন যারা কিছু তার একটা অপদস্থ করবেন, এটা হইতে পারে না। একটা স্পেসিফিক গ্রাউন্ড লাগবে। জিয়াউল হাসান, কোনো আপত্তি নাই, আপনি পার্টিকুলার কেস বলেন, এই জেনারেল জড়িত, মামলা করেন, সেনাপ্রধান তাকে উঠিয়ে দেবে। আপনার কিছু করতেছেন, এখানে আবজাব দেখছি, এটা হবে না তো। সেনাপ্রধান কোনো ক্ষমতা নেই কাউকে পোস্টিং করার, এটা পরিষ্কার। উনি জাস্ট নাম হচ্ছে সেনাপ্রধান, ফুল কর্নেল এবার পোস্টিং করতে পারেন না সেনাপ্রধান। এই দোষটা রাজনীতিবিদদের, প্রধান উপদেষ্টা। এখন আমার কথা বলি আমি, প্রধান উপদেষ্টা তো কাকে নিয়ে চলার কথা?
ডিজি ডিজে ভেঙে নিয়ে চলার কথা, তার থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে চলার কথা। উনি কি তা করেন? উনি তা করতেছেন না। উনি ওনার আশেপাশে সুশীল উপদেষ্টাদের নিয়ে চলাফেরা করেন। উনি এই যে দূরত্বটা হচ্ছে সেনাবাহিনীর সাথে, উপদেষ্টাদের সাথে বা জনগণের সাথে, এই জন্য তাই প্রধান উপদেষ্টা, পরিষ্কার করে বলতেছি আমি, এই জন্য সেনাবাহিনী না বা ওয়াকার না, যে প্রধান উপদেষ্টা তাই। উনি ওনার দায়িত্ব জানেন না কাকে নিয়ে ঘুরতে হবে। এখন ডিজি ডিজি ভাই হয়েছে ব্যাটালিয়ন এজেন্টের মতো সেনাবাহিনীর ভিতরে ঘোরাফেরা করতেছেন। উনি তো ঘোরার কথা ওনার সাথে, তথ্য উনি দিবেন, আর কে দিবেন ওনাকে তথ্য? তো সেনাবাহিনীর কোনো সমস্যা নাই, সেনাবাহিনী ঠিক আছে আমাদের সাথে পরিষ্কার। ভারতের সাথে যদি ভারত কথা না শুনে বাড়াবাড়ি করে, ভারতের যত অনিয়ম আছে এবং আমরা সেটা প্রচার করবো নতুন করে, দরকার নতুন একটা টিভি বানাবো, টিভিতে ওখানে ভারতের অনিয়মগুলি, এই উশৃঙ্খল কাজ, মুসলমানদের উপর অত্যাচার, অনাচার, স্বাধীনতা কামীদের আবদার, অধিকার সব নিয়ে আলোচনা করবো। ভারত বিব্রত অবস্থায় পড়বে। মনে করেন আমরা 20 কোটি জাতি এবং এক জাতি। ভারত অনেক অন্যায় করছে আমাদের সাথে, শান্তি বাহিনী সৃষ্টি করছে, 30,000 বাঙালি আমাদের মারা গেছে পাহাড়ে, অস্ত্র প্রশিক্ষণ অনেক কিছু করছে। আমাদের অনেক সেক্টর আছে ভারতের বিরুদ্ধে বলার। তারপরে বলবো এই আপনার অর্ডার, আপনি দেখছেন আপা জেনারেল জিয়া যখন ক্ষমতা নেন, কেন ক্ষমতা নিছেন, নেওয়ার পর কেন দল গঠন করছেন? বাঁচার জন্য। আমাদের সংবিধান ওরকম স্কোপ রাখেন নাই যে আপনারা কিছু পরিবর্তন করলেন তারপর ক্ষমা পেয়ে যাবেন, তখন বাধ্য হয়ে ওনার দল করেন। সেই মিশন, সেই আমি দেখেন মইনুল আহমেদ, উনি একটা দল বানাইলেন যেটা 111 দল, ওই আমাদের ফখরুদ্দিন জিয়া। কিন্তু ওয়াকারে দেখেন সেও তো সে করে নাই। এইটাই পরিবর্তন ওয়াকারের মধ্যে। আমি ওরকম চামটামি করবো না, যেটা বাস্তব দৃশ্য সেটা দেখেন। শেখ হাসিনার কথা শুনে নাই। যদি হাসিনার বিজয় হয়ে যেত তাহলে ওয়াকার কই যেত? ওয়াকারের টিম কোথায় যেত আজকে? এটা তাকে মূল্যায়ন করতেছেন না। তাকে কাজ সে তো পোস্টিং করতে পারে না, বললাম দোষ তো প্রধান উপদেষ্টার, আর কারো না। আর একটা মানে কি বলবো, আমি খারাপ লাগে, আমার সিনিয়র অযোগ্য লোককে বসাইছেন যেন হাফিজ উপদেষ্টা হিসাবে, যিনি কিছুই জানেন না, কিছুই করেন না। এটা দূরত্ব সৃষ্টি করতেছেন, পরিষ্কার কথা। সেনা কথা ওনার জন্য বিতর্ক করতেছেন। এই কাজ করার কথা যার সে করতে পারতেছেন না কেন? এই ওয়াকারের এই যে উনি যে পরিবর্তন করলেন, মানসিকতা পরিবর্তন করলেন, সেই মইনুল আবেদন করছেন হয়তো ভালো, কিন্তু মইনুল আবেদন কার্যক্রম দেখেন আর ওয়াকার কার্যক্রম দেখেন, আপনাকে এটা মূল্যায়ন করতে হবে। এখন আপনি বললেন ওই লোক এই করছে সেই করছে, তো এইভাবে তো একটা অফিসারের উপর কাজ করা যায় না। মামলা করেন, তারপর প্রমাণ হোক। তারপরে আমার ডিজি ডিফেন্সের কথা হয়েছে, আমরা তো না করি নাই, আমাদের দিকে পরিষ্কার, আপনি আসেন আমরা দেখেন। তারপরে আপনারা অনেকে বলতেছেন মোস্তাফিজের কথা, মোস্তাফিজ এটা পরে বলুক, বাট এই যে সমস্যাগুলি বিল্ট ইন রয়ে গেছে। ভারতের দাদাবাবুদের চুলকানি বাংলাদেশকে নিয়ে আগেও ছিল, বর্তমান সময় কিন্তু সেই চুলকানিটা আরো বেড়ে গিয়েছে। দেখুন, বাংলাদেশকে নিয়ে ভারতের ভয়, বাংলাদেশকে নিয়ে ভারতের চিন্তাভাবনা, এটা বিগত দিন থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসে এটার পরিমাণ অনেক গুণে বেড়ে গিয়েছে। এই যে বাংলাদেশকে নিয়ে ভারতের ভয়, চিন্তা এবং চুলকানি সবকিছু বাড়ার পিছনে অনেকগুলো কারণ কাজ করছে। এই কারণগুলোর মধ্যে অন্যতম ডক্টর মোহাম্মদ ইউনূস যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেন, তখন প্রথমে তিনি যেটা কাজ করলেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো যাদের অধিকাংশই ভারতে তাদের এম্বাসি ছিল, বাংলাদেশের জনগণ সেই ভারতে গিয়ে তাদের ভিসা নিতে হতো, সেরকম প্রায় 9টি দেশ ইতিমধ্যেই বাংলাদেশে তাদের ভিসা কার্যক্রম চালু করেছে। সেই দেশগুলোর মধ্যে যদি একটু বলি, বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, পোল্যান্ড, স্লোভাকিয়া, সুইডেন, নেদারল্যান্ড। এই দেশগুলো ঢাকার সুইডেন এম্বাসি থেকে তারা ভিসা নিতে পারবেন বাংলাদেশের জনগণ। এছাড়াও পর্তুগাল, রোমানিয়া, বুলগেরিয়া ও ক্রোয়েশিয়া, এই দেশগুলো ঢাকায় সরাসরি তাদের অফিস চালু করেছেন। মানে বিগত দিনগুলোতে বাংলাদেশের মানুষ যদি এই ইউরোপীয় দেশগুলোতে যেতে চাইতেন, তাহলে তাদেরকে ভারত যেতে হতো, ভারতের মুখাপেক্ষী ছিল আর কি, ভারতের দিকে তাকিয়ে থাকতে হতো যে তারা ভিসা দিবে, তারপরে ভারত যাবে, ভারত গিয়ে তারপরে সেই জায়গা থেকে এই ইউরোপের দেশগুলোর ভিসা নিয়ে আসবে। তো সেই বিষয়টা কিন্তু এখন আর ভারতের দিকে বাংলাদেশ মুখাপেক্ষী না, সেটা কিন্তু প্রধানত একটি সমস্যা। দেখুন, বর্তমানে 2025 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতিসংঘের সদর দপ্তর, সেই সদর দপ্তরের যিনি প্রধান অ্যান্টনিও গুতেরেস, তিনি ঢাকায় এখন আছেন। বাংলাদেশের সাথে সার্বিক সাহায্য সহযোগিতা, জুলাই আগস্ট বিপ্লবী হত্যাকাণ্ড, বাংলাদেশের সংস্কার, সবগুলো বিষয় নিয়ে জাতিসংঘের এই মহাসচিব বাংলাদেশের পাশে থাকার দৃঢ় প্রত্যয় জানিয়েছেন। দেখুন, স্টারলিংকের মতো ইন্টারনেট সেবা বাংলাদেশে শুরু হচ্ছে, যা ইন্ডিয়ার আগে বাংলাদেশে এই স্টারলিং ইন্টারনেট সেবা শুরু হয়েছে, মানে ইতিমধ্যে কার্যক্রম চলছে। এই বিষয়টি দেখে আবার এলন মাস্কের সাথে ভারতও যোগাযোগ করলো, ভারতও এখন তাদের সাথে দেন দরবার করছে, যোগাযোগ করছে। তো এই হচ্ছে আরেকটি বিষয়। তারপরে অন্যতম বিষয় হচ্ছে পাকিস্তান এবং চায়না। দেখুন,
পাকিস্তান এবং চায়নার সাথে বাংলাদেশের একটি সময় বৈরী একটি সম্পর্ক ছিল। শেখ হাসিনা যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন ভারতকে শুধুমাত্র দিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করেছেন। ভারতের একটি করদ রাজ্য হিসেবে বাংলাদেশকে মনে করা হতো। ভারত যা চাইবেন ঠিক সেরকমই শেখ হাসিনা তা দিয়ে যাবেন। তো সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের দৃঢ়তা প্রত্যয়ে চায়না এবং পাকিস্তানি দুটি রাষ্ট্র এখন বাংলাদেশের পরম মিত্রে পরিণত হয়েছে। দেখুন, ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধানত কাজ কি জানেন? এই ভারতের আশেপাশে যে রাষ্ট্রগুলো আছে এই রাষ্ট্রগুলোতে বিভিন্ন বিশৃঙ্খলা তৈরি করা, বিশৃঙ্খলার মধ্য দিয়ে সেই দেশের রাজনৈতিক যে নেতৃত্ব আছে তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করা। তখন সেই দেশগুলোর রাজনৈতিক নেতারা বিভিন্ন দ্বন্দ্ব নিয়ে দেশের মানুষ সারাক্ষণ ব্যস্ত থাকবে। এখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কিন্তু এটা করার চেষ্টা করছেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের দৃঢ় নেতৃত্বে কিন্তু সেগুলো ওভারকাম করে সেগুলো একটা সাইডে রেখে কিন্তু বাংলাদেশের উন্নয়ন, অগ্রযাত্রা, দ্রব্যমূল্য বা বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক বা ইম্পোর্ট করা আমাদের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সেগুলো কিন্তু চলছে। আমরা কিন্তু এখন আর ভারতের মুখপাক্ষী নেই। তো সেই কারণেই ভারতের এই গোয়েন্দা সংস্থা রটি যেভাবে আশেপাশের রাষ্ট্রগুলোতে কাজ করে তাদের সাথে কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, ধরুন বাংলাদেশের সাথে ভালো না, ভুটানের সাথে ভালো না, নেপালের সাথে ভালো না, শ্রীলঙ্কার সাথেও তো ভালো না, এবং কি মিয়ানমারের সাথেও ভালো না। এই যে মিয়ানমারে যে সমস্যাগুলো চলছে এই সমস্যায় প্রধানত এই কলকাঠি নাড়ছেন হচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থারও। যদিও এখন মিয়ানমারের ঠিক সেরকম আর চান্স পাচ্ছে না। মিয়ানমার যে জান্তা বলেন আর বিদ্রোহী বলেন সবার সাথে কিন্তু চায়নার সবচেয়ে এখন ভালো সম্পর্ক। তো এই সকল বিষয়গুলো যদি একসাথে আপনারা কম্বাইন করে দেখেন তাহলে বাংলাদেশকে নিয়ে এই ভারতের যে ভয়, যে চিন্তা ভাবনা সেটা হওয়ার কারণ আছে। কারণটা হলো এক সময় আমরা ভারত থেকে সবকিছু আনতাম, এখন আর আমরা আনি না। ইউরোপের দেশগুলোতে ভিসা নেওয়ার জন্য আমরা ভারতে যেতে হতো, এখন আর আমাদের ভারত যাওয়া লাগবে না। চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, গম এইসব আনতে গেলে ইন্ডিয়া আমাদের যাওয়া লাগতো, এখন আমাদের চায়না দিচ্ছে, পাকিস্তান দিচ্ছে, অন্যান্য দেশ দিচ্ছে, তুরস্ক দিচ্ছে, আমাদের আর যাওয়া লাগতেছে না। চিকিৎসার জন্য আমরা ইন্ডিয়ার মুখাপেক্ষী না হয়ে আমরা অন্য দেশে যেতে পারছি। সেই বিষয়টি ভারতীয় গোয়েন্দা সংস্থা একটি সময় বাংলাদেশের রাজনীতি বলেন আর সেনাবাহিনী বলেন সব জায়গায় কিন্তু একটা ঘাঁটি পেতে বসেছিল। সেই জায়গা থেকে বাংলাদেশটা অনেকটুকু উত্তরিত হয়েছে, উত্তরণ ঘটাতে পেরেছে, যদিও এখনো অনেক সীমাবদ্ধতা আছে। আমি মনে করি সেই জায়গা থেকেও বাংলাদেশ বের হয়ে যেতে পারবে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস আরো 6-7 মাস 8 মাস হয়তো ক্ষমতায় থাকতে পারে। দেখেন, বাংলাদেশে ভারত সবসময় পুশ করছে যে একটি সরকার, একটি নির্বাচন, তাড়াতাড়ি গণতান্ত্রিক ব্যবস্থা। আমরা তো নির্বাচিত সরকার দীর্ঘদিন দেখেছি, বাংলাদেশে নির্বাচিত সরকার খুব ভালো কিছু করতে পারে নাই। এই ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে কাজ করছে, দেখুন জাতিসংঘের যিনি মহাসচিব অ্যান্টনিও গুতেরেস আজকে বাংলাদেশে আসছে। হয়তো অনেকে বলবেন যে অ্যান্টনিও গুতেরেস তো এই প্রথম বাংলাদেশে জাতিসংঘের কোনো প্রধান আসেনি, এর আগেও তো আসছে বান কি মুন 2011 সালে। ঠিক আছে, বান কি মুন আসছে, কিন্তু 11 সালের পর থেকে বাংলাদেশের সাথে জাতিসংঘের সম্পর্কটা কেমন ছিল? খুব একটা ভালো ছিল না। এই যে জুলাই আগস্ট বিপ্লবের পর জাতিসংঘ নিজেরাই কিন্তু এসে এখানে তদন্ত করেছে, রিপোর্ট তৈরি করেছে, সেই রিপোর্টটা কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত। সেই রিপোর্টের ভিত্তিতেই কিন্তু শেখ হাসিনার বিচার করে। গতকাল রাতেই আপনারা অনেকে হয়তো খেয়াল করেছেন, একটা আহ্বান জানানো হয়েছে সিপিবির কেন্দ্রীয় কার্যালয় দখল করার, যেটাকে বিপ্লবী ছাত্র জনতার অভ্যুত্থানের কার্যালয় পরিণত করার আহ্বান এসছে। এই ভিডিও আপনারা যখন দেখছেন তার কিছুক্ষণ পরই এই ঘটনা ঘটার কথা। আমি রাতে যখন ভিডিওটা রেকর্ড করছি, আমি জানি না রাতে বা সকালেও সরকার আদৌ কতটুকু প্রস্তুতি নিয়েছে এই বিষয়টা নিয়ে। সরকারের খুব সিরিয়াস প্রস্তুতি প্রয়োজন আছে, কারণ এটা একটা ভুল পদক্ষেপ, ভীষণ ভুল পদক্ষেপ। ঘটনাটা হচ্ছে এইরকম যে আজই সিপিবি এবং তার অনেকগুলো সংগঠন মিলিয়ে তার সাথে তাদের সমমনা সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠন, এর বাইরে পাহাড়ি ছাত্র পরিষদও আছে, তারা একটা গণমিছিলের আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। তাদের দাবি হচ্ছে আসিয়া সহ সকল হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার করো, ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণ করো। তারা একটা গণমিছিলের ডাক দিয়েছেন এবং গণমাধ্যমে যে চিঠিটা পাঠানো হয়েছে সেটা লাকি আক্তারের স্বাক্ষরে। কয়েকদিন আগে লাকি আক্তার যখন মাঠে নেমেছেন, তার মাঠে নামাটাকে আমি সন্দেহের দৃষ্টিতে দেখেছি। আমি এখনও আমার সেই অবস্থানটা ধারণ করি, কিন্তু একই সাথে আমি এই কথাটা বলতে চাই। আর পরেই ওই একই দিনই আমি আবার ভিডিও করেছি তাকে এক্ষুনি গ্রেফতার করতে হবে, এমনকি জবাই করা জাতীয় স্লোগান দেওয়া হচ্ছে, শাহবাগীদেরকে ট্যাগ করা হচ্ছে, এগুলোর বিরুদ্ধেও কথা বলেছি। সো লাকি আক্তার নামছেন, আমি একটু আমার সেই প্রথম ভিডিওটা থেকে বলি, যিনি জুলাই আগস্টে অলমোস্ট কোনো কিছুই করেননি, 5 আগস্টও সেলিব্রেট করেননি শেখ হাসিনার পতনকে, শাহবাগে যাওয়া নিয়ে হাসাহাসি করেছেন যখন শাহবাগে কোটা বিরোধী আন্দোলনে সবাই ছিল। সেই লাকি আক্তার শেখ হাসিনার পতনের পর ফেসবুকে অসাধারণ, অকল্পনীয় রকম অ্যাক্টিভ। তার আগ পর্যন্ত 5 আগস্টের আগে আমি আরও বেশ খানিকটা পেছনে গিয়ে দেখলাম উনি মাসে 2-3টা পোস্ট দেন, এরপর এখন 4-5টা 10টা পোস্ট দেন প্রতিদিন, এবং বলা বাহুল্য আমাদের ডক্টর ইউনূস সরকারকে তুলোধুনো করেন তিনি, সকাল বিকাল করতেই পারেন। এখন প্রশ্ন যেটা আছে সেটা হলো তিনি, তার দল, সিপিবি, ছাত্র ইউনিয়ন, তাদের আসলে ভূমিকা শেখ হাসিনার সময় কী ছিল? আমার বলতে দ্বিধা নেই। অনেকে যেই
ধরনের ইন্টারপ্রিটেশন করেন সিপিবিকে নিয়ে, তাদের রাজনীতি, তাদের রাজনৈতিক মতাদর্শ, এটা তো আসলে সত্য যে ট্র্যাডিশনালি তাদের এক ধরনের প্রকাশ্য আওয়ামী লীগের সাথে জোটবদ্ধতার ইতিহাস আছে সেই শেখ মুজিবুর রহমানের সময় থেকেই। পরবর্তীতে এটা কাছে যাওয়া দূরে যাওয়ার মতো ঘটনা ঘটেছে, কিন্তু সাম্প্রতিক অতীতে আমি অন্তত প্রকাশ্যে সিপিবির অবস্থান শেখ হাসিনার বিরুদ্ধেই দেখেছি। তারা তাদের দল থেকে কখনো শেখ হাসিনার যে অবৈধভাবে ক্ষমতায় থাকা সেটাকে এন্ডোর্স করতে দেখিনি। আমি এই জিনিসগুলো খুব মন দিয়ে ফলো করেছি। সিপিবির নেতাদের সাথে আমি টকশো করেছি, আমি পাশে বসে শুনেছি তারা কি বলেন। এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ নেতা জনাব রুহিন হোসেন প্রিন্সের সাথে আমি অনেক টকশো করেছি। সো আমি জানি কী ধরনের অবস্থান উনি নিয়েছেন। তারা নির্বাচনে পার্টিসিপেট করেন নাই, আওয়ামী লীগের সাথে দোসর হয়ে অনেকে যেটা করেছে, তারা খুব স্ট্রংলি তত্ত্বাবধায়ক সরকারের দাবি যখন সবাই জানাচ্ছিল তখন তারা খুব স্ট্রংলি দাবি জানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারবে না। দ্ব্যর্থহীন ভাষায় তারা এগুলো বলেছেন, এ নিয়ে কোনো রকম কোনো দ্বিমতের কিছু নাই। কিন্তু তাদের রাজনীতি আওয়ামী লীগের পক্ষে টু সাম এক্সটেন্ট যায় কিনা আমরা গভীরভাবে তলিয়ে দেখলে এই আলাপটা অযৌক্তিক, এটা করা যেতে পারে। যেমন ধরি আমি যেটা মুজাহিদুল ইসলাম সালিমের একটা আপদ বিপদ তত্ত্ব ছিল, তিনি বলতেন দুই পার্টির একটা হচ্ছে আপদ আর এটা হচ্ছে বিপদ, সুতরাং কোনোটাতেই লাভ নেই। এটা একটা খুবই গর্হিত ন্যারেটিভ আমি মনে করি। কারণ হচ্ছে যে সময় আওয়ামী লীগ ক্ষমতা গায়ের জোরে দখল করে নির্বাচন ছাড়া আছে, সেই মুহূর্তে বিএনপিকে আওয়ামী লীগের সাথে একই জায়গায় বসানোর মাধ্যমে কিন্তু আওয়ামী লীগের পাপকে, নোংরামিকে, অসভ্যতাকে অনেক ডাইলিউট করে দেওয়া হয়। এটা প্রকারান্তরে আওয়ামী লীগকে সমর্থন করাই হয়, কোনো সন্দেহের কিছু নাই, কোনো কনফিউশনের কিছু না। আমরা বহুবার তার আপদ বিপদ তত্ত্ব আপনারা যে কেউ সার্চ করলেই দেখবেন, সেগুলো আওয়ামী লীগের ঘরে গেছে। তাদের এই ধরনের অ্যাক্টিভিজম, পলিটিক্যাল স্ট্যান্স কখনোই বাম দলগুলোর একটা জোট আছে 18 নির্বাচনের আগে বা পরেও, পরবর্তীতেও যখন এবার এই মুভমেন্ট হচ্ছে তাদের বাম গণতান্ত্রিক জোট আছে, তারা কখনো অন্যান্য সবার সাথে একসাথে লড়াইয়ে নামেননি। তারা তাদের মতো করে শেখ হাসিনা বিরোধিতা করেনি, তা না, করেছেন, কিন্তু কখনো যে একজোট হওয়া, অন্তত যুগপথ, যখন যুগপথ আন্দোলন হলো এই 24 সালের নির্বাচনের আগে, তখনও তারা আসলে একটু দূরে থেকেছেন। এটা না হওয়াটাও আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় ক্ষতিকর হয়েছে এই অ্যাক্টিভিজমের জন্য। কারণ সর্বশেষ যে অনেক ক্ষেত্রেই তাদের যে অভিযোগ থাকে যে জামায়াত আছে বিএনপির সাথে, সর্বশেষ এই যুগপথ আন্দোলনে জামায়াত আসলে ছিল না, বরং জামায়াত অনেক ক্ষেত্রেই দেখা গেছে, আমরা 28 অক্টোবরের কথা মনে করতে পারি, রাদার সরকারের সুবিধাপ্রাপ্ত হিসেবেই তাদেরকে দেখা গিয়েছিল। কিন্তু সে সময় বাম জোট আসলে একসাথে নামেনি, যেগুলো দিনের শেষে শেখ হাসিনাকে শক্তি জুগিয়েছে। এই আলাপ কেউ করতেই পারেন। নট অনলি দ্যাট, আমাদের একটা ভিডিওর কথা মনে পড়ে, মঞ্জুরুল হাসান খান, তাকে বহিষ্কার করা হয়েছে দল থেকে পরবর্তীতে, ওই কারণে না, অন্য কারণে, কিন্তু তার একটা ভিডিও এভাবে সবার সামনে চলে এসেছিল। তিনি একটা কর্মী সভায় বলছেন শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় আছে বা এটা সেটা যাই করুক না কেন, তাকে তারা ক্ষমতাচ্যুত করতে চান না, কারণ সেটা যদি হয় একটা ফেয়ার নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় চলে আসতে পারে, যেটা তারা কোনোভাবেই অ্যাকসেপ্ট করেন না। তারা চান তারাই অল্টারনেটিভ শক্তি হয়ে উঠবেন, দল হয়ে উঠবেন, তারা পর্যন্ত শেখ হাসিনা থাকুক, এরপর শেখ হাসিনার পতন হলে তারা ক্ষমতায় যাবেন। এই ধরনের চিন্তা যে এই দল করা বেশ কিছু মানুষের নেই তা নয়, ইভেন মিস লাকির চিন্তা একই রকম বলেই আমি মনে করি, একদম ক্লিয়ারলি মনে করি। কারণ আমি তার ফেসবুক ঘেটে যা দেখে আসলাম তাতে এটা খুব ক্লিয়ারলি বোঝা যায় যে তিনি আসলে কী ভাবেন, কী করেন। সো এই চিন্তার জায়গা সিপিবিতে আছে, ছাত্র ইউনিয়নের অনেকের মধ্যে আছে, এবং বলা বাহুল্য এগুলো সব আওয়ামী লীগের পক্ষে গেছে। মানে নির্বাচন হলে কে আসবে, এই আলাপটা আমি করতে দেখেছি অনেককেই, এবং এই আলাপটা করাটাই আমি মনে করি আওয়ামী লীগকে সুবিধা দেয়া। কারণ যখন আমরা একটা নির্বাচনী গণতন্ত্রের মধ্যে থাকি, তখন নির্বাচনে কে আসবে এই আলাপটা করা যায় না, এটা ব্লাসফেমি। আপনি কেউ নির্বাচনে এসে কি ভালো করবে কি খারাপ করবে এটা নির্বাচনের মাঠে গিয়ে বলবেন, কিন্তু এটা করলেই লাভ কি? আমি অনেক সময় সিপিবিকে, অনেক নেতাকে নির্বাচনী ব্যবস্থাটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতে দেখেছি। এগুলো প্রত্যেকটা আওয়ামী লীগের পক্ষে গেছে, এবং আওয়ামী লীগের যে রাজনীতি নিয়ে মাঠে এসে থাকে, সিপিবির কালচারাল অর্গানাইজেশন সহ সিপিবির অনেকেই কাছাকাছি ধরনের ন্যারেটিভ মাঠে বলেন, এগুলো সবই পক্ষে যায়। আমি সব ধরে নেওয়ার পরও বলছি, প্রকাশ্যভাবে সিপিবি গত সরকারের, গত রেজিমের অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে কথা বলেছেন। আমি আবারও প্রিন্স ভাইকে কোট করছি, যে তার প্রসঙ্গ আনছি, যে জনাব রুহিন হোসেন প্রিন্স আমি পাশে বসে দেখেছি আওয়ামী লীগের দুর্নীতি, দুঃশাসনের বিরুদ্ধে কীভাবে কথা বলেছেন। তার সাথে আমি ডিবেটও করেছি, কোনো ইস্যুতে ডিবেটও করেছি, তার সাথে আমি সবের মত একসাথে মিলে যায়নি, এটা তার দৃষ্টিভঙ্গি থাকতেই পারে, কিন্তু তাদের প্রকাশ্য অবস্থান গত রেজিমের বিপক্ষে ছিল কন্টিনিউয়াসলি। সুতরাং এইরকম একটা শক্তির, এরকম একটা দলের অফিস আমরা দখল করে ফেলব, বা শেখ হাসিনার সাথে যদি যুক্ত কেউ থাকে তারও অফিস দখল করে ফেলতে হবে, আর সেখানে এই দলটা নিশ্চিতভাবেই সেই রকম কেউ নয় যার প্রতি আমরা এই ধরনের আচরণ করতে পারি। এতে যেটা দাঁড়াবে আসলে, মানে আমাদের তো 7 মাস চলে গেল, আমরা ওখানে গিয়ে শেষ পর্যন্ত কি করতে পারবো জানি না। আমি মনে করি সরকারের অত্যন্ত কঠোর অবস্থান এই ব্যাপারে নেওয়া উচিত, সরকারের নিরাপত্তা বাহিনী ওখানে ডিপ্লয়েড হওয়া উচিত এমন সংখ্যায়, যাতে সেইখানে এই ধরনের ঘটনা ঘটতে না পারে। কারণ আমরা আসলে এই মুহূর্তে একটা টলারেন্ট সোসাইটি চাই, আমরা একটা গণতন্ত্রের দিকে আমাদের যেহেতু যাত্রা শুরু হয়েছে, সেই যাত্রাটা যাতে বাধাগ্রস্ত না হয়, আমাদের যাতে বদনাম দুর্নাম না হয়ে যায়। কারণ যে দলটা
প্রকাশ্য যে কেউ যে কোনো ডকুমেন্ট খুঁজলেই দেখবেন প্রকাশ্যভাবে শেখ হাসিনা রেজিমের বিরোধিতা করেছে, তার অফিস দখল করে ফেলা হচ্ছে এবং সেটা ছাত্র জনতার বিপ্লবী ছাত্র জনতার অফিসের নামে। ঠিক হবে না, মারাত্মক ভুল হবে। শুধু তাই না, যারা শেখ হাসিনার সাথে সরাসরি কোলাবোরেট করেছে এমন দলগুলোরও অফিস দখল করে ফেলার কিছু নেই। ওই অফিসগুলো এখন আর অন্তত কোনোভাবেই উচিত হবে না আমাদের সেগুলোর প্রতি হামলা বা ঝুঁকি তৈরি করা। এগুলো প্রত্যেকটাই আমাদের ললেসনেসকে ইন্ডিকেট করবে। আমরা এই ধরনের পদক্ষেপ থেকে দূরে সরে থাকি। আমি জানি, আমি বিশ্বাস করি কেউ আমাদের কখনো যদি মনে হয় যে এরা শেখ হাসিনার সাথে কোনো না কোনো ফর্মে কোলাবোরেট করেছে, সেটা আমাদেরকে ক্ষুব্ধ করার জন্য এটা ইললজিক্যাল না, লজিক্যাল। এবং আমি এটাও মনে করি, সত্যিকার অর্থেই মনে করি যে সরকারের বিরুদ্ধে চক্রান্ত আছে এবং লাকি আক্তারকে আমরা হঠাৎ করে যেভাবে মাঠে দেখছি এবং এখনও তার চিঠিটা তার নামে যাচ্ছে, তাতে এটা মনে করার যৌক্তিক কারণ আছে, কোনো একটা প্লট আছে। আমি আমার সেই ভিডিওতেই বলেছিলাম যে আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর সতর্ক থাকা দরকার, সেগুলো ভালো মতো খুঁজে দেখা দরকার যে কোনো চক্রান্ত, কোনো ষড়যন্ত্র সরকারের বিরুদ্ধে হচ্ছে কিনা। কারণ আমি আগেই বলেছি যে আসিয়া যে হত্যাকাণ্ড হলো, রেপ হলো, মানে ঘটনা তো ঘটতে পারে। আগেও তো শেখ হাসিনার সময়ে বা আগে কখনো আরও অনেক কম বয়সের বাচ্চা, মানে 8 বা কোনো বয়স কিন্তু না, এর চেয়ে কম বয়সের বাচ্চাও রেপ হয়েছে। কিন্তু এক্ষেত্রে তো সরকারের পদক্ষেপ খুব ভালোভাবেই ছিল। সরকার কোনো জায়গায় কোনো গাফিলতি করে নাই, তো কোনো জায়গায় কোনো গাফিলতি করে নাই, গ্রেফতার করেছে এবং বাচ্চাটার জন্য সর্বোচ্চ চেষ্টা, এই রাষ্ট্রের সর্বোচ্চ যত সক্ষমতা আছে সেটা দিয়ে চেষ্টা করা হয়েছে। তো সরকার এই ক্ষেত্রে গাফিলতি নেই। সরকারের আইন শৃঙ্খলায় নানান জায়গায় সমস্যা আছে, এখানে নেই। কিন্তু না, নামা হচ্ছে, নামতেই পারেন। কিন্তু আমার মনে হয় সরকারের সতর্ক থাকা দরকার আছে যাতে এই ধরনের কোনো প্লট না হতে পারে। এটা লাকি আক্তার সামনে আসার কারণেই এই পরিস্থিতিটা আসলে তৈরি হয়েছে, এটা ফ্যাক্ট। কারণ হলো তিনি গণজাগরণ মঞ্চ, যে মঞ্চটা প্রাথমিকভাবে অনেকের কনফিউশন থাকলেও পরে ক্লিয়ার হয়ে গেছে এটা আদতে আওয়ামী লীগ এবং ভারতের পেট্রোনাইজড একটা সকল জাগরণ, যেটা আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসন সেই সময়ের জন্য এস্টাবলিশ করতে সাহায্য করেছে। তো তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকলেই হবে। তাদের ইভেন মিছিল একটা দুটো হতে দিলেও যে খুব সমস্যা হবে তা না। আমি বারবার বলছি আমরা যেন সতর্ক থাকি। আমি গতদিনও এটাও চেষ্টা করেছি, উদ্দেশ্য ছিল এটা, আজও উদ্দেশ্য হচ্ছে এটা যে এদের কথাবার্তাকে আমরা সতর্কতার সাথে দেখব এবং এদের অ্যাজ এ হোল পার্টি তারা যেভাবে বিহেভ করছেন, আলোচনা করছেন, সেগুলো নিয়ে সোসাইটিতে ডিসকোর্স থাকুক, আলাপ আলোচনা থাকুক, তর্ক বিতর্ক থাকুক, সো দ্যাট তাদের অবস্থান মানুষের কাছে এক্সপোজ হোক। একটা পলিটিক্যাল ফাইট কিন্তু এভাবেই হয়, এভাবেই চলে, ওটা করি। এই ধরনের কোনো কোয়ার্সিভ স্টেপ খুব ভয়ঙ্কর হয়ে যায়। প্লিজ আমরা যেন এই ধরনের কোনো পদক্ষেপ না নিতে চাই এবং এগুলোর বিরুদ্ধে দাঁড়াই। শেষে একটা কথা একটু হঠাৎ করেই মনে পড়লো, উইচ ইজ ইন্টারেস্টিং। ইদানিং দেখি আমাকে আক্রমণ করার জন্য অনেকে লেখেন, মানে জামায়াতে ইসলামীর বিরোধিতা করাতে আমাকে ইসলাম বিদ্বেষী এক ধরনের ট্যাগ দেওয়ার চেষ্টা। জামাতের সব ট্যাগ আমি চিনি। একই সাথে আরেকটা ট্যাগ দেওয়ার চেষ্টা হচ্ছে, আমি নাকি ঢাকা মেডিকেল কলেজে পড়ার সময় ছাত্র ইউনিয়ন করতাম। আমি জানি অনেকেই এখন লেখা শুরু করবেন, এমনকি ভিডিও না দেখেই লিখবেন আমি তো ছাত্র ইউনিয়ন করেছি, সে কারণে সব বলেছি। ছাত্র ইউনিয়ন করলে আমার বলতে কোনো সমস্যা ছিল না, সত্যিই সমস্যা ছিল। আমি জীবনে কোনোদিন কোনো ছাত্র রাজনীতিই করিনি, সুতরাং ওটা কোনো ম্যাটার করে না। আমি যে পার্টি করি না কেন, যাই করি না কেন, ইভেন আমি জামাত শিবিরের অধিকার নিয়ে বহু কথা বলেছি। জামাত শিবিরের অফিসে তালা দিয়ে রাখা হতো, সেটা নিয়ে কথা বলেছি। আমি তো কোনোদিনও জামাত বিরোধী, মানে জামাত শিবির করি তো নাই, আমি তাদের রাজনীতির বেশ কট্টর একজন সমালোচক। কিন্তু তাদের অধিকার যেখানে নষ্ট হয়েছে, প্রত্যেকটা জায়গায় কথা বলেছি, প্রত্যেকটা জায়গায় তাদেরকে মিথ্যা অভিযোগে আটক করা হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে যে কোনোভাবে হয়রানি করা হয়েছে, তাদের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। রিসেন্টলিও আমি কথা বলেছি, ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগরে তাদের রাজনীতি করতে দিতে চায় না কিছু কিছু সংগঠন, প্রত্যেকটার প্রতিবাদ করেছে। সো তাদের রাইটের পক্ষে দাঁড়ানোর জন্য কারো আসলে সমর্থন করতে হয় না, যে উদার গণতান্ত্রিক সমাজটা আমরা দেখতে চাই। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনো এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।